দাও সবাই একটু দাও। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, সবাই ধরে, আপনিও ধরে থাকুন, তাকিয়ে সবাই। বাবন কই বাসুদেব কোন বাবন বাবু পরে আসছে। গোবরডা নাটকের শহর গোবরডাঙ্গায় সুপ্রাচীন নাট্যদল রূপান্তর তাদের 53 বর্ষে আয়োজিত এই নাট্যোৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত সকল নাট্যমতী সুধীজনকে জানাই আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন। রূপান্তরের সাথে আমার যোগাযোগ বিগত শতাব্দীর 8-এর দশকের শেষ দিকে, কারণ আমরা সে সময়, আমি চাঁদপাড়ার বাসিন্দা, সে সময় আমরা চাঁদপাড়া ঢাকুরিয়া তরুণ দল ক্লাবের পক্ষ থেকে একটা নাটকের প্রতিযোগিতা করাতাম, অনেক ড্রামা কম্পিটিশন। সেখানে প্রতি বছরই রূপান্তর যেত এবং রূপান্তর বহু পুরস্কার সেখান থেকে এনেছে, ফার্স্ট হয়েছে অনেকবার, অনেক ভালো ভালো নাটক। মানে রূপান্তরের নাটক দেখার জন্য আমাদের ওখানকার মানুষজন উদ্গ্রীব হয়ে থাকতো। তা মানে রূপান্তরের নাটকের কাহিনীগুলোর জন্যই মানুষ তাদের ভালোবাসত। যাই হোক, সেই রূপান্তর এক এক করে আজকে তাদের সুবর্ণ জয়ন্তী পার করে আরও 3 বছর এগিয়ে এসছে এবং ঠিক তারা যথাযথভাবেই তাদের নাট্যচর্চা চালিয়ে যাচ্ছে। এবং আমার ভালো লাগছে এটার জন্য যে ছোটদের জন্য তারা চিন্তা ভাবনা করছে, যারা ভবিষ্যৎ প্রজন্ম, তারা যদি নাটকের দিকে এগিয়ে আসে, তার জন্য নাট্যচর্চা। এবং এই প্রোগ্রামেও আপনারা দেখছেন তারা স্কুল নাটক করবে একদিন শেষের দিন। এটা খুবই, এটাকে প্রশংসা জানাতেই হয়, কারণ নাটকে এখন দর্শক হয়তো কমে গেছে, কিন্তু নাটকের অভিনেতা অভিনেত্রী যে কম নেই, নাট্যচর্চা চলছে, সেটা কিন্তু রূপান্তর সেটা করে যাচ্ছে। আর বছরে প্রায় একবারে প্রথম সপ্তাহে এইরকম ধরনের একটি নাট্য উৎসবে আমন্ত্রণ পেয়ে খুব খুশি হয়েছি। গতকাল আমন্ত্রণ পেয়েছিলাম, আমার শ্বশুরমশাই অসুস্থ, আজকে তার ডিসচার্জ হওয়ার কথা, তো যে কাজটা আমি আমার মিসেসকে দায়িত্ব দিয়ে চলে এসেছি শুধুমাত্র এই রূপান্তর নাট্যগোষ্ঠীরটা। কারণ এই রূপান্তরের সঙ্গে আমার যোগাযোগ প্রায় 2005 সাল, এবং তারপর আজকে দীর্ঘ 25 হয়ে 26 পড়লো, 20 বছর অলরেডি অতিক্রান্ত। প্রতিটা উৎসব কোনো সময় বাদ যায়নি, শুধু এখানে নয়, দীর্ঘদিন তারা কলকাতা শহরে যখন নাটক করেছে তার পাবলিসিটির টোটাল দায়িত্ব অক্ষরে অক্ষরে পালন করেছি। অত্যন্ত গুণী শিল্পীরা এই দল থেকে উঠে এসেছে, 52 বছর পেরিয়ে গেছে, 80টা নাটক মঞ্চস্থ হয়েছে। এর জন্য একটা জোরে করতালি গোবরডাঙ্গার ইতিহাসে এবং এইরকম একটা নাট্য পীঠস্থানে এরকম একটি নাট্য দল দীর্ঘদিন কাজ করে চলেছে। আমাদের নাট্যগুরু শ্যামল দত্ত মহাশয়কে আমি কিছু দু একটা কথা বলার জন্য অনুরোধ করি। আপনাদের সহযোগিতায়, পৃষ্ঠপোষকতায়, ভালোবাসায় আমাদের এই 53 বছরের পথ চলা, আমি আশা করব আমি হয়তো থাকবো না, কিন্তু এই রূপান্তরকে আপনারা ছেড়ে নিয়ে যাবেন। যেমনভাবে এই 53 বছর ধরে আপনারা পৃষ্ঠপোষকতা করেছেন, সেই রকমভাবে এই রূপান্তরের সঙ্গে থেকে সবাই রূপান্তরকে ভালোবেসে রূপান্তরের পাশে থেকে রূপান্তরকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যে আপনারা সচেষ্ট হন, ভালোবাসুন, আপনাদের উদার হাত প্রসারিত করুন। এই বলে আমার বক্তব্য আমি শেষ করছি। নমস্কার। বলি যে পরবর্তী প্রজন্ম যারা আজকে হাল ধরছেন, আমাদের তো অবস্থা আস্তে আস্তে শেষ হয়ে আসছে, এটা কালের নিয়মে যেতেই হবে। তারা আরও দীর্ঘকাল, আরও 53 বছর কি তারও বেশি টেনে নিয়ে যাবেন, এই আশা রেখে সবাইকে শুভেচ্ছা জানিয়ে এবং রূপান্তরের সমস্ত নাট্যকর্মী এবং কুশীলককে মানে অশেষ ধন্যবাদ দিয়ে এবং তাদের বলি তোমরা কাঁধে কাঁধ মিলিয়ে এইভাবে এগিয়ে চলো।
ঘাপটি মারা বার করা হচ্ছে। কি বললেন? কান থেকে হাতটা না সরালে বুঝবেন কি করে কি বললাম? হয়েছে, এবার বলুন। আপনার ঘাপটি মেরে বসে থাকা বার করা হচ্ছে। ঘাপটি মেরে থাকা? What do you mean? ব্যাস, আবার ফট করে ইংরেজিতে চলে গেলেন। এমন একটা ভাব যেন বাংলা কথা বুঝতে পারেন না, যা বলার সব ইংরেজিতেই বলতে হবে। কত রকম ভাবে যে ঘাপটি মারার চেষ্টা করে, বাপ রে বাপ। এই মশাই, তখন থেকে কেন ঘাপটি ঘাপটি করছে? আমি কোথায় ঘাপটি মারতে? ধ্যান তারা ছেড়ে আসল কথাটা বলবেন। কিসের ডিম, কার ডিম, কোথেকে এলো? ওই যে গাছ দেখুন, ছাদের উপর যেন একবারে মাথা ছেড়ে দিয়েছে, একদম পাখা মেলে দিয়েছে। কার ডিম? এই গাছে একটা পাখির বাসা, হ্যাঁ কি না? তার মানে ওই গাছে পাখিটা বাসা বেঁধেছিল? আরে দোয়েল দোয়েল, কি মিষ্টি করে ডাকতো। আর ডাকবে না, কালকে ঝড়ে তার বাসা বাসা সব হয়ে গেছে। বাসায় ডিম ছিল নিশ্চয়ই কমপক্ষে এক জোড়া, ভেঙে আমার ছাদে এসে পড়েছে। একেবারে থেতলে গেছে, আর সেই থেতলানো ডিমে পাপড়ে আমার বুঝেছেন এবার? একটা কথা বলবো, চোখ খুলুন, তাকান একবার। হ্যাঁ, কি গাছটার দিকে তাকিয়ে দেখুন, জ্যোৎস্নার আলোয় ঝিলমিল করছিল পাতা, চুপ করে দাঁড়িয়ে আছে। জ্যোৎস্নার আলোয় গাছটা পাতাগুলোকে রুপুলি করে দিয়ে কেমন কেমন খিলখিলিয়ে হাসছে। কোথাও কোনো ভেঙে পড়া, ছিঁড়ে যাওয়া দেখছেন ওর মধ্যে? না। আচ্ছা, ও কি ওই দোয়েলদের জন্য? তার মানে আমরা চারজন, আমি, গোলকবাবু, গজেন বাবু আর এই আমাদের গাছ, চোখ বুঝুন, দোয়েলের কথা হবে। গোলকবাবু, শুনলেন? আরে আমিও তো ভাবলাম মনের ভূত। শুনেছেন? হ্যাঁ শুনেছি, শুনে বললেন এই তো আসিস, এই তো আসিস, নিয়ে ফিরেছি তো। হ্যাঁ, আশা করি। তার মানে সব ঠিক আছে, গাছ, পাখি সব।
একটু সাইড থেকে দাঁড়াও, আমি একটু সাইড থেকে দাঁড়াও। হ্যাঁ পুলকদাকে বলবো একটু সবার সঙ্গে পরিচয় করিয়ে দিতে। হ্যাঁ, কতবার বলেছি না জোরে কথা বলবে না। আগামী সপ্তাহে আরেকটা ফোন এনে দেবো বলেছি তো, একটা ফোন নিয়ে দুজন মিলেমিশে দেখো। কতবার বলেছি না জোরে কথা বলবে না। যা খেতে দিয়েছি খেতে বসো। আমরা শুরু করছি গোবরডাঙ্গা রূপান্তরের নবনাট্য ইনোচি। Install completed. Install completed. মা, হ্যাঁ আমি ইনস্টল করে রেখেছি। কি? ওই যে অ্যাক্টিভিটি ফ্রি আই কোড। বাহ, তাহলে এখন থেকে কি আমাকে পড়াতে আসবে না তো? না সত্যি? না আমি এখন একটা মানুষের কাছে পড়বো? মানুষ কি এর থেকে বেশি জানে? তোমরা কি আমাকে গাধা বানিয়ে রাখতে চাও? আর তোমাদের তো কিছু না। দাদা, দেখুন আপনার ছেলের জ্বর ও বমি হওয়ার মূল কারণ অ্যানজাইটি। যদিও এটা এই বয়সে হয় না, তবে আজকাল অনেক বাচ্চারই এরকম হচ্ছে। ও ঠিক হয়ে যাবে তো? সেটা তো আপনাদের হাতে। এখন আপনাদেরই করতে হবে যা করার। আমরা কি করব কিছু বুঝে উঠতে পারছি না। আমার ভালো ছেলেটা হঠাৎ করে কেন যেহেতু বমি করতে শুরু করলো। রিয়েলিটি ডিস্টরশন। রিয়েলিটি ডিস্টরশন মানে ইনোচির যে সমস্যা হচ্ছে সেটিকে সাইকোলজির ভাষায় রিয়েলিটি ডিস্টরশন বলে। যখন কেউ ফোনে আসক্ত হয়ে বাস্তবতার ফোনে দুনিয়াকে আলাদা করতে পারে না, তখন এই সমস্যা হয়। ধরুন ইনোচি যখন ইউটিউবে কোনো ভিডিও দেখে, ও চাইলেই সেটিকে পজ করতে পারে, কিন্তু আপনাকেও পজ করতে পারে না। ও বাড়িতে এমন করে, তাই তো? এটা ও আসলে আপনাকে পজ করার চেষ্টা করে, আর আপনি যখনই ফোনের মতন পজ হন না বা ভিডিও চেঞ্জ হওয়ার মতন চেঞ্জ হন না, তখন এই সমস্যা হয়। প্লিজ আপনি ওকে সুস্থ করে দিন। দেখুন, আমি আপাতত জ্বর, বমি আর ঘুম আর কিছু টেস্টও দিলাম। উবু 10 20 30 40 50 60 70 80 90 100। ওরে খেলায় যোগ দিবি, খেলবি আমাদের সাথে, আয়। ইলাকিং ইলাকিং শৈলো, কিসের খবর আইলো, রাজা মশাই একটি বালিকা চাইলো, কোন বালিকা চাইলো, পাখি বালিকা চাইলো, কিসে করে যাবে, পালকি করে যাবে, কি পরে যাবে, বেনারসি পরে যাবে, কি খেয়ে যাবে, পান্তা খেয়ে যাবে। তোদের সাথে খেলবই না। আমরা কি দোষ করলাম রে? ছোট্ট মোবাইল তোরা।
ভালো লেগেছে, যার জন্য স্বতঃস্ফূর্ত করতালি দিয়ে আপনারা অভিনন্দন জানিয়েছেন বাচ্চাদের। আমি আশা করব যে আপনারা যে যার চেষ্টায় এই নাটকটা প্রচার করতে পারলে ভালো হয়। বিভিন্ন জায়গায় যদি এরা করতে পারে, এরাও উৎসাহিত হবে, আরও নতুন নতুন চিন্তাভাবনা নিয়ে আপনাদের সামনে হাজির হবে। अकाल मृत्यु मरता काम करता जो चंडाल का, काल उसका क्या बिगाड़े भक्त जो महाकाल का। अकाल मृत्यु मरता काम करता जो चंडाल का, काल उसका क्या बिगाड़े भक्त जो महाकाल का। अकाल मृत्यु मरता काम करता जो चंडाल का, काल उसका क्या बिगाड़े भक्त जो महाकाल का। अकाल मृत्यु मरता काम करता जो चंडाल का, काल उसका क्या बिगाड़े भक्त जो महाकाल का। बम्बोले 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 बम बम्बोले बम बम्बोले बम 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 बम्बोले। ভগবান জটিল আমার কান। ওকে আসুন। দেখাচ্ছেন দেখা বেশ কিছুদিন ধরে কেসটার আতঙ্ক গোটা শহর ছড়িয়ে পড়েছে। মার্ডার নাম্বার 1 শৈলেন পাজা, দেখো দেখো কি নির্মম ভাবে হত্যা করেছে। মার্ডার নাম্বার 2 রাকেশ বোস এবং মার্ডার নাম্বার 3 কুশল আগরওয়াল, যার বডি গতকালই পাওয়া গেছে। ও আমার একদম মনে ছিল না, তাহলে এত ব্যাক লিস্টটা কিসের? তুমি না কিচ্ছু মনে রাখতে পারো না। কেন বলতো? বললাম না নেক্সট উইক একটা প্রোগ্রাম আছে যেখানে ম্যাম আমাকে সোলো পারফরম্যান্স করতে বলেছে, তাই জন্যই তো প্র্যাকটিস করছি। বিচার হবে আর কবে আমি এমন একটি দলের হয়ে আজকে এই সুন্দর সন্ধ্যায় সুন্দর মুহূর্তে আমি তাদের জীবনের একটা সাক্ষী হয়ে থাকতে পারলাম, যে দলটি 53 বছর ধরে সুনামের সঙ্গে গৌরবের সঙ্গে এই দলটি 53 বছর পদার্পণ করেছে। এর জন্য আমি রূপান্তরের সকল সদস্যদের আন্তরিকভাবে ভালোবাসা এবং শ্রদ্ধা জানাই। Look, Mr. Bhowik,
আপনার ডায়াগনস্টিক সেন্টারে কাজ করতে আমার কোনো আপত্তি নেই, কিন্তু কিন্তু কি? ওই যে যেটা বললাম দ্যাট এক্সপিরিয়েন্স, ওটা তো পাস। ভেবে দেখুন, কেবল আমার কথার উপর ভিত্তি করে সিএমও কয়েক লাখ স্যালাইনের অর্ডার কিভাবে আপনাকে পাইয়ে দিল। তার জন্য আপনাদের যার যা প্রাপ্য আমি তো আপনাদের প্রত্যেককেই তা মিটিয়ে দিয়েছি। সেটা বড় কথা না, যে স্যালাইনের বদলে ফাঙ্গাস পাওয়া যায়। হ্যাঁ, সেটা আপনারা যেভাবে ম্যানেজ করেছেন কি বলবো, সত্যি তার জন্য আমি আপনাদের কাছে কৃতজ্ঞ। কিন্তু কি জানেন, এথিক্সে লাগে। এ ঠিক আরে বাবা, শুনুন, সেই জন্যই না ওই কোম্পানির সঙ্গে বিজনেস টার্মস আমি একেবারে গুছিয়ে দিয়েছি। তা দিন, কিন্তু আপনাদের এই নতুন রিসার্চ অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে আপনার সঙ্গে আমার টার্মস অ্যান্ড কন্ডিশনটা কি হবে? সেটা আপনি রাজি হয়ে গেলে একটা আলোচনা করে নেওয়া যাবে। তবে একটা কথা বলুন। আমি আমার এই নতুন নার্সিংহোমের সঙ্গে মেডিসিন কর্নার, ডায়াগনস্টিক সেন্টার সবটাই যাচ্ছি। কাজে বুঝতেই পারছেন কি বিশাল ইনভেস্টমেন্ট। কিন্তু আপনি তো জানেন যে আমাকে সরকারি হাসপাতাল ছাড়াও চেম্বার নার্সিংহোম মেনটেন করতে হয়। হ্যাঁ, তা করুন না, সাথে সাথে আমাকেও একটু দেখুন। আমি আপনাকে শেয়ার হোল্ডার হিসাবে বিবেচনা করতে পারি যদি আপনি দায়িত্ব নেন। ওকে, কিন্তু মেডিসিন শপে আপনার সঙ্গে আমার যে আন্ডারস্ট্যান্ডিংটা ছিল সেটা থাকছে তো? অফকোর্স। ডায়াগনস্টিক সেন্টারে এবার কিন্তু পার হেড কমিশনটা বাড়াতে হবে মিস্টার ঘোষ। আচ্ছা ডক্টর ব্যানার্জি, সেটা না করে যদি সবটা মিলিয়ে একটা আলাদা চুক্তি করে নেওয়া যায়। ভেবে দেখবো। বাবুন ডক্টর ব্যানার্জি, তবে আমি আপনাকে কেন প্রেফার করছি জানেন? কেন? এই ডিস্ট্রিক্ট টাউনে গাইনি হিসাবে আপনার যে রেপুটেশন, সেই রেপুটেশনকে আপনি মার্কেটে সেল করবেন, অথচ তার প্রফিট শেয়ার দেবেন না। কেন দেব না? দীর্ঘদিন ধরে এই মেডিসিন লাইনে আমার আর আপনার মধ্যে যে বিজনেস রিলেশন, হেতুক আপনি অন্য কারোর সাথে গড়ে তোলার ঝুঁকি কেন নেবেন? আর আমিও সেটা হেতুক কেন ভাবতে যাবো বলুন? ও একটা কথা, আবার কি বলছি, কয়েক লাখ অ্যাডভান্স দিতে পারবেন? অ্যাডভান্স? হ্যাঁ, আসলে স্মার্ট সিটিতে স্কাই মডেলের একটা 5 স্টার ফ্ল্যাট বুক করুন। আবির এখন কোথায়? বিল্ডিং কনস্ট্রাকশন প্রোগ্রেস দেখতে গেছে। প্রমোটারের অফিস থেকে আমাকে ফোন করছিল, কিছু শৈশবত বাকি ছিল, সেটা ফাইনাল করে আমাকে সারপ্রাইজ দিল। আশ্চর্য। আচ্ছা, পাগল না হলে কেউ এরকম করে? দেখছো তো কেমন আছি। তোকে একটা কথা জিজ্ঞেস করব। কি? আবির কি তোর সঙ্গে খুব খারাপ ব্যবহার করে? সে স্কোপই দিই না। দেখ মা, দেখ, ও তোকে সময় দিতে পারে না, এটা যেমন ঠিক, কিন্তু পাশাপাশি কিন্তু এটাও ঠিক, ও যা কিছু করছে কিন্তু তা এই সংসারের সুখ শান্তির জন্যই করছে। যে জনুষের প্রাণের স্পর্শ থাকে না, তাকে মনে আনন্দ জোগাতে পারে বাপি। মন ভারী অদ্ভুত রে মা, তাকে না যায় দেখা, না যায় বোঝা, যদি না তাকে ছুঁতে পারা যায়। আপনার আমাদের আবির একজন ডাক্তার, ও তেমনই ডাক্তার যে শুধু পেশেন্টের শরীরটাই বোঝে, মনটাকে বোঝে না। মোবাইলটা আছে। দাঁড়ান ম্যাডাম। কি হয়েছে? সর্বনাশ হয়ে গেছে। কার? গাড়ি থেকে নামা মাত্রই স্যারকে কি চোর ঘুষি, আমাকেও রেহাই দেয়নি। মানে আপনি কি বলছো? পেশেন্টের বাড়ির লোকেরা, সে যে কি উগ্রমূর্তি, কি বলবো। সে কি পুলিশ না থাকলে মেরেই ফেলতো। পুলিশ? আমি এখন কোথায়? থানায়। থানায়? কি বলছো? পুলিশ স্যারকে অ্যারেস্ট করেছে। কি বলছো তুমি বাপি? কি বলছো? বলছি ম্যাডাম, নার্সিং হোমে ভাঙচুর, রক্তারক্তি, ড্রাইভার বলে আমাকে কয়টা দিয়ে ছেড়ে দিয়েছে। পাবলিক রাস্তা অবরোধ করেছে, অবরোধ, থানা ঘেরাও করে বিক্ষোভ দেখাচ্ছে, কিছুতেই ডেড বডি সরাতে দিচ্ছে না। কি হয়েছে? কেন? ডেলিভারি কেস, ভালোই ছিল, হঠাৎ মারা গেল। ঠিক আছে, চলো আমি থানায় যাই। একদম না, ওরা খেপে আগুন, চিনতে পারলে আপনাদেরকেও ছেড়ে কথা বলবে না। থানায় ফয়সালা হয়নি, তাই ওরা নাকি এখন বাড়ি ঘেরাও। বাড়ি গাড়ি কোথায়? চল। আর গাড়ি পুলিশ ছিল তাই রক্ষে, ওই বোধ হয় ওরা আসছে। কি দরকার?
ওকে ওকে ঠিক আছে, তুই ফোনের কাছে থাক, আমি একটু পরে করছি। ওকে। ডোরবেলটা বাজলে তুমি দরজা খুলবে না, তোমার মনে থাকবে? আর চলে যাও। তোর সাথে যদি কোনো সময় একটু আলোচনা করার সুযোগ পাই আমি। গাধা খা, দেখ কেমন বানিয়েছি আমি। আরে দাঁড়া দাঁড়া, আগে গল্পটা সাজাতে দে। কি গল্প লিখছিস রে? ওর যে তোর কাছে এগুলো গল্প? কাগজের কাছে এটা গল্পই। এরপর আমার বস কিছু বাদ দেবে, মালিক পক্ষ কিছু অ্যাড করবে, ওপরওয়ালাকে তুষ্ট করবে, আর আমার কাজ আমার জানে মনকে হাইলাইট করা। একদম না উচিত, গুণাক্ষরও আমি এর মধ্যে নেই। তোদের কাছে এগুলো গল্প, তাই না? হ্যাঁ, অত্যন্ত রক্তক্ষরণে নির্যাতিত অসুস্থ হয়ে ডাক্তারি পরীক্ষার রিপোর্ট ইতিমধ্যে আদালতে জমা দেওয়া হয়েছে। প্রত্যেক দিন রাজনৈতিক দলের কর্মী এবং মাসেল ম্যানেদের হুমকি নির্যাতিতার পরিবারটাকে আতঙ্কিত করে তুলেছে, এবং ভারতবর্ষের পুলিশ প্রশাসন তো রাজনৈতিক নেতাদের অঙ্গুলি হেলনে দর্শকের ভূমিকায় অবতীর্ণ। মেলয়, ভারতবর্ষের সমস্ত আইন ধর্ষিতার পক্ষে, তাও ধর্ষণটা বন্ধ করা যাচ্ছে না। আইন ব্যাখ্যার ফাঁক গলে ধর্ষক বুক ফুলিয়ে এই সমাজে ঘুরে বেড়াচ্ছে। আমি আপনার কাছে অনুরোধ করছি, এই অভিযুক্তদের সর্বোচ্চ সাজা, যাতে আগামী দিনে আপামর নারী জাতি আতঙ্ক মুক্ত জীবন কাটাতে পারে। দ্যাটস অল ইওর অনার। আমায় ক্ষমা করে দেওয়া, আমি অপরাধী মা, আমি তো কথা রাখতে পারিনি, আমায় ক্ষমা করে দেওয়া, আমায় ক্ষমা করে দে, ক্ষমা করে দেওয়া, আমায় ক্ষমা করে দে। নির্যাতিতা সমেত জেলার এসপি কে 10টার সময় পরের দিন কোর্টে হাজির হওয়ার আদেশ দিয়েছিলেন। পরদিন সকাল 10টায় জেলার এসপি উপস্থিত ছিলেন, কিন্তু নির্যাতিতাকে খুঁজে পাওয়া যায়নি। We want justice. We want justice. We want justice. We want justice. We want জীবিকা সম্পত্তির আগামী দিনে শুধুমাত্র টাকা রোজগারের জন্য কোনো ধর্ষকের পক্ষে কলাকট গায়ে জড়াবেন না। সম্পত্তি We want justice. 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 নমস্কার, শুভরাত্রি। এটা মিডিল পাবে। কেন যে লালমুখ বাদরগুলো এই দড়িটার আবিষ্কার করেছিল? ওরে
করেছিলি, বেশ করেছিলি। নিজের দেশে বসে সেজে মর। ঠান্ডার দেশ, গলায় বাদ, মাথায় বাদ, ঠেঙে বাদ, কেউ আপত্তি করবে না। মা এটা নিয়ে যা, হ্যাঁ। সাবধানে রাখবি। তাই তো রাত করে ফিরলে? এখনো ভাবো? বাবা, ভাববার আবার কেউ আছে নাকি? না, ভরা যৌবনেই কেউ খোঁজ নিল না। এখন তো সূর্য অস্ত যাওয়ার পথে। তা হা করছে না, পাকা কি হলো? হ্যাঁ, সে কি পাখা কোথায়? তোমার ঠাকুরদার কেনা, হ্যাঁ। তিনি গেছেন, তোমার বাবা গেছেন, আর কতদিন উনি তোমাদের সেবা করবেন? মিস্ত্রি এসে নিয়ে গেছে, বলেছে আর ঠিক নাও হতে পারে। বললাম না, তৃষিত আত্মা, তৃষিত আত্মা এবার বঞ্চিত প্রেতাত্মা করাচ্ছে। এই মেয়েটা আপনার মেয়ে? মেয়েটা নয়, বলো মেয়েটি। সামাজিক নিয়মে যে কোনো মানুষই সম্মান পাওয়ার যোগ্য। সম্মান পাওয়ার যোগ্য? কেবল বাপের বেলা সম্মানের বেলুনটা লিক হয়ে যায়, তাই না? এর নাম হাসি। দেখছেন না কেমন হাসি হাসি মুখ করে দাঁড়িয়ে আছে? সেটা দেখতেই পাচ্ছি, কিন্তু মালাতে বাবু, এই মেয়ে তো ঠিক ফিট করবে না। মানে কি বুঝলাম না তো? মানে হাতির মুখে লবঙ্গ। হাতির মুখে লবঙ্গ? আগে ব্যাপারটা বোধগম্য হলো না। এসিদের মাথায় সব ঢুকবে না। দেখুন, বারবার এসি এসি বলবেন না মিস্টার কোলে। উনি যদি ফার্দার আমায় এসি বলেছে, আমি দেখছি তো ব্যাপারটা। কি দেখছেন? তখন থেকে এসি এসি বলে যাচ্ছে, আমি এসি না না হাতা কালারে। এত রাগ করবে না, লয়ারদের এত রাগ করলে চলে। আপনার বসুন না, বসুন বসুন। হ্যাঁ বসুন। ও তো ঠিক কথাই বলে। সবাইকে তো আপনি এভাবে চুপ করিয়ে রাখতে পারবেন না বিআই মশাই। মেয়ে আমার 10 বছর ধরে বসে আছে, কত আশা নিয়ে। আপনি এটা বোঝেন? একটা ন্যাক বেলে খোকা পেয়ে এই ধামসি বুড়িটাকে আমার ঘাড়ে চাপাতে আপনার লজ্জা করছে না? না, ভালো কথা কি? এরা এখানে বেরিয়ে কি বলে যাবে? আসলে একটা জল মারবো। না, এরা চলে যা। এক চৌবাতে জল খাবো না, আমি ঢোল করতে পারবো না। আমি চাইছো শরীর খারাপ লাগছে? হ্যাঁ, জগা বাবু, এই মাত্র দেখে গেলাম ঘুমোচ্ছ, তাই আর ডাকিনি। দেখো, শরীর খারাপ লাগলে বলো, ডাক্তারবাবুকে এখনো পাওয়া যাবে। কি হচ্ছে বলো? কিছু না। চাচালে কেন? বাইরে স্বপ্ন দেখছিলাম। ওই জন্য বলি যে এই বয়স বাড়ছে, এত দুশ্চিন্তা করো না। আরে বাবা, এবার বিশ্রাম নাও, সারা জীবনই তো কেটে কেটে গেলে। একেবারে ভয় পেলে আমরা হাসছো এখন। আমরা ফাদার হাসছে, ভয়ের আর কোনো কারণ নেই। মা, ভাত দাও, খুব খিদে পেয়েছে। হ্যাঁ চলো চলো। রাহুল, তোমার মার মুখে শুনলাম তুমি নাকি হাসি বলে কোনো একটি মেয়েকে কথা দিয়েছো বিয়ে করার জন্য। 10 বছর ধরে সে তোমার জন্য কোনো উপায় নেই বাবা, চাকরি বাকরি তো আর জুটছে না। এলে করবে? কে দেবে চাকরি? তুমি এখন এসো। এই তোমার আজ কি হয়েছে বলো তো, বলো কি হয়েছে? পদ্ম, হ্যাঁ, অনেক দিন হলো আমরা বেড়াতে যাই। যাবে? যাবে নাকি? যাবো যাবো, অনেক দিনের জন্য যাবো। অনেক
দুদিনের জন্য? হ্যাঁ, তার আগে তোমার হাসি রানীটাকে ঘরে আনতে হবে না? মেদিয়া গার্লস হাই স্কুলের নাটক কৈলাসের কেলেঙ্কারি। নারায়ণ 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 নারায়ণ। হ্যাঁ, আমি পথ ভুলে মর্তে এসে গেলাম নাকি? যাই হোক, এসে যখন পড়েছি তখন তোমাদের একটা গল্প শোনাই। আমার বাপের বাড়ি যাওয়া এবার বন্ধ। ইস, সারা বছরে তো একবারই যাই। যাবো না কেন? কৈলাসেতে থেকে কেবল তোমারও হেসে হেসে যাবো? না, আমি পারবো না। আমি যাব, তুমিও যাবে, সবাই যাবে সেটাই। মনে আছে কি ওই গত বছর লোডশেডিং এর ফলে গরমে প্রাণ যায় যায় প্রায় কাহিল সদর বলে আমার শরীর জুড়েই সে কি ফোসকা বড় বড়। মোটেই আমি যাচ্ছি না, যতই পায়ে ধরো। তাতে কি হয়েছে? সামান্য একটু ফোসকা। কি? ওটা কি তুমি সামান্য ফোসকা বলছো? ওরে বাবা, ফোসকাটা নয়, যেন বিরাট বিরাট বালিশ। 7.5 মাস বন্ধ ছিল, শরীরে ছাই মালিশ। আমার ফাঁকা এবার একটা বুদ্ধি বার করতে হবে। বুদ্ধি? নারায়ণ নারায়ণ, বুদ্ধি আছে প্রভু। বুদ্ধি কি? সিংহ ইঁদুর, পেঁচা ময়ূর হাঁস যা চাই দাও কিনে দাও ওদের, তাতেই ওরা সন্তুষ্ট হবে। বিদ্রোহ বন্ধ করবে ওদের, মর্তিজেবে রাজি হবে। সবাই তোমাদের সঙ্গে, গাড়ি কেনার খরচা থেকে রেহাই পাবে তুমি। হা হা হা, একেবারেই ঠিক। শান্ত হয়েছে পৃথিবী, শান্ত হয়েছে ব্রহ্মাণ্ড। কি শান্ত পরিবেশ সব জায়গায়। কি অপূর্ব পরিবেশ, চারিদিকে সুন্দর স্নিগ্ধতা ছড়িয়ে পড়েছে। পাখিরা আবার গান ধরেছে, হরিণ শাবক চারিদিকে ছুটোছুটি করছে। কি মুগ্ধ পরিবেশ। বিশ্ব ব্রহ্মাণ্ড জুড়ে শান্তির ধারা ছড়িয়ে পড়েছে। শান্তি শান্তি শান্তি। নারায়ণ 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 নারায়ণ। প্রভু প্রভু, হ্যাঁ শান্তি, হ্যাঁ হ্যাঁ। ওকে দাও, দাও ওনাকে দাও, ওনার হাতে দাও। এইদিকে এইদিকে অরিঞ্জা কাকু। আমি প্রতাপদাকে একটু আরেকবার অনুরোধ করছি, আমাদের শিশু বিভাগের দায়িত্বে আছেন। তোর মুখটা ভার কেন রে? সংসারে বড় অভাব ঠাকুর। তুই শুধু নিজের আলমের কথাই ভাবি। আমি ভেবেছিলাম তুই মস্ত বড় বটগাছ। যা মায়ের কাছে যা, মা তোর সব দুঃখ মোচন করবে। সারা বিশ্বে সনাতন ধর্ম, হিন্দু ধর্ম প্রচার করতে লাগলো। একদিন ডাক আসলো আমেরিকার শিকাগো শহরে। সেখানে নরেন বক্তৃতা রাখছে। হে আমেরিকাবাসী বোন ও ভাইরা, আপনারা আমাদের যে আন্তরিক ও সাদর অভ্যর্থনা জানিয়েছেন, তার উত্তরে কিছু বলতে উঠে আমার হৃদয় অনির্বচনীয় আনন্দে পূর্ণ হয়ে উঠেছে। পৃথিবীর সবচেয়ে প্রাচীন সন্ন্যাসী সংঘের পক্ষ থেকে আমি আপনাদের ধন্যবাদ জানাচ্ছি। সব ধর্মের যিনি জননী স্বরূপ, তার নামে আমি আপনাদের ধন্যবাদ জানাচ্ছি। আর ধন্যবাদ জানাচ্ছি
সকল জাতি ও সম্প্রদায়ের কোটি কোটি হিন্দু নরনারীর পক্ষ থেকে নমস্কার। আমার ঈশ্বর, ভারতের সমাজ, আমার শিশু সজ্জা, আমার যৌবনের উপবন, আমার বার্ধক্যের বারাণসী, বলো ভাই, ভারতের মৃত্তিকা, আমার স্বর্গ, ভারতের কল্যাণ, আমার কল্যাণ, আর বলো দিন রাত, হে গৌরীনাথ, হে জগদম্বে, আমায় মনুষ্যত্ব দাও, মা, আমার দুর্বলতা, কাপুরুষতা দূর করো, আমায় মানুষ করো। অভি বললো তো, আমি তো আরো বেশি আসছি তো। এই তোমরা থামো থামো। আমাদের বিদ্যালয়ে বাৎসরিক অনুষ্ঠানে আজকে শেষ অনুষ্ঠান দৃশ্য ও শ্রুতি পরিবেশন করবে বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্রী কৃষ্ণা এবং সপ্তম শ্রেণীর ছাত্রী সৃজনী। নমস্কার। বলবীর বল উন্নত মম শির, শির নেহারি আমারি নত শির ওই শিখর হিমাদ্রি। বলবীর বল মহাবিশ্বের মহাকাশ ফাড়ি, চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি, ভুলক দোলক গোলক ভেদিয়া, খোদার আসনা আরশ ছেদিয়া, উঠিয়াছে চির বিস্ময় আমি চির বিশ্ববিধাত্রী। বলবীর আমি চির উন্নত শির, আমি চির দুর্গম দুর্বিনীতি নৃশংস, আমি মহাপ্রলয়ের নটরাজ, আমি সাইক্লোন, আমি ধ্বংস, আমি মহাভয়, আমি অভিশাপ বৃক্ষির, আমি গলে যাই যত বন্ধন যত নিয়ম কানুন শৃঙ্খল, আমি মানি না কোনো আইন, আমি টপ্ট ভীম মানমাই, আমি ধূর্জটি, আমি এই লোকেশে ঝড় অকাল বৈশাখী, আমি বিদ্রোহী, শুভ বিশ্ববিধাত্রী। বলবীর আমি চির নমস্কার। ওঠো অনিশা, হচ্ছে ওঠো ওঠো, পারবে তুমি, আমাদের বান্ধবী ব্যাগ দাও, তোমার ব্যাগ দাও। দিদি আপনি দেবেন না, নিজেই নেবে। নাও ব্যাগ, অনিশা ব্যাগ নাও। একটু এইদিকে।
ছোটনাগপুর বন অঞ্চল মহামান্য ইংরেজ সরকারের আদেশ বলে সংরক্ষিত জঙ্গল রূপে ঘোষিত হলো। জঙ্গলে গরু ছাগল চড়ানো, গাছ কাটা, পশু শিকার নিষিদ্ধ হলো। যে মহামান্য ইংরেজ সরকারের এই আদেশ অমান্য করবে তাকে কঠিন শাস্তি দেওয়া হবে। শেষ নয়, ভগবানের মরণ নয়। কাফন পিন্দাইয়া আতো গোলাপ দিয়া তেলাওয়াতের ধ্বনি যেন ঘরে শোনা যায় রে জাদুধর মরিলে কান্দিস না আমার রূপান্তরের বয়সে ক্ষুদিরাম তার মাকে হারায়। মাকে হারানোর 6 মাসের মধ্যেই তার তৃতীয়বার ঘটে। পিতামাতা হারা, অনাথ, অসহায় ক্ষুদিদের আশ্রয় হয় তার বড়দিদির বাড়িতে। শোন ক্ষুদে, তুই ভারী দুষ্ট হয়েছিস। ওখানে গিয়ে দুষ্টুমি করবি না, তোর ভাগনার সাথে গন্ডগোল করবি না, সবার সাথে মিলেমিশে থাকবি। ঠিক আছে দিদি, মনে থাকবে তো? হ্যাঁ, চল। বন্দে মাতরম! বন্দে মাতরম! আয় সবে, শপথ করি। বন্দে মাতরম! বন্দে মাতরম! মা, তুমি এই ফিরিঙ্গি বণিকদের দেশ থেকে তাড়াও। তুমি তোমার বাচ্চাদের দিকে মুখ তুলে তাকাও। মা, তাকাও। বন্দে মাতরম! বন্দে মাতরম! স্বদেশী আন্দোলনেও ক্ষুদিরাম বিভিন্ন জায়গায় গিয়ে তিনি কুস্তি শিখলেন। পাশাপাশি অত্যাচারী ব্রিটিশদের অত্যাচারের সীমা দিন দিন বেড়েই চলেছে। বসল বিপ্লবীদের উপর বৈঠক। ক্ষুদিরাম লাফ দিয়ে নেমে পড়লেন, বোমা ছুড়ে মারলেন। দুম! বাঁচাও! 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 এদিকে চারিধার ধোঁয়া আর অন্ধকারে ছেয়ে গেল। 11ই আগস্ট ফাঁসি কাঠে ঝুলিয়ে দিলেন বীর ক্ষুদিরামকে। ক্ষুদে,
এইদিকে থাকা তলীয় পড়িয়ে সম্পূর্ণ বাবা মশাই, বাবা মশাই, বাবা মশাই, বাবা মশাই শুনছেন? বাবা মশাই একটা চিঠি এসেছে। বাবা মশাই, বাবা মশাই। কি ব্যাপার জনার্দন, তুমি এত উত্তেজিত কেন বাবা? ও কার চিঠি? আগে বাবা মশাই, রঘু টাকাতে। রঘু? হ্যাঁ। তা কে লিখেছে রঘু? বাবা, সে আসবে লিখেছে। তা বেশ তো, তুমিও তাকে আসতে লিখে দাও। ও মা, বাবা মশাই, আমি আবার তাকে কি লিখতে যাব? সে তো লিখেছে সে আজ মধ্যরাতে আসবে। কেন? তোমার সঙ্গে কোনো ডাকাতের পরিচয় আছে? আমার সঙ্গে ঠিক নয় কর্তা, আমার বাবার এক ডাকাত বন্ধু ছিল। তোমার বাবার ডাকাত বন্ধু ছিল? হ্যাঁ। তোমার বাবা কেমন লোক ছিল নীলু, ডাকাতদের সঙ্গে বন্ধুত্ব করতো? না কর্তা, ঠিক বন্ধুত্ব নয়। তবে আর বাবার এক ডাকাত যজমান ছিল। এই আমাদের বাড়িতে কত আসতো। আমার মা তাকে কত আদর আপ্যায়ন করতো। হ্যাঁ কর্তা। তাহলে ডাকাত আপ্যায়ন সম্পর্কে না মানে তোমার তো একটা অভিজ্ঞতা আছে তাই না নীলু? না কর্তা, সে তো সে বাল্যবেলাকার কথা, কত কি আর মনে আছে। তবে কর্তা, আপনি যদি বলেন আমার মাকে নিয়ে আসতে পারি। কিন্তু তোমার মায়ের তো এখন অনেক বয়স হয়েছে নীলু। হ্যাঁ কর্তা, তা তো আমাদের ভালোবাসা, আমাদের সম্প্রীতি, আর প্রতিদিন এরা লুট করছে আমাদের ভবিষ্যৎ। তাই এই ডাকাতদের বিরুদ্ধে আমাদের একজোট হয়ে লড়তে হবে গো, আপনাদের। কারণ এ ডাকাত মিশে আছে আপনাদের, আমাদের, সবার মধ্যে। তাই আসুন ওই ডাকাতদের সাথে আজ থেকে আমরা একজোট হয়ে লড়াই শুরু করে দিই। ওই গিয়া সেই তোমার চরণকে বলো একটা জমিয়ে গান ধরতে। চরণ কবি হয়নি মরণে রাখিতে সন্তানে মাতঙ্গে মেতেছে আর সমরঙ্গে। হয়নি মরণে রাখিতে সন্তানে মাতঙ্গে মেতেছে আর সমরঙ্গে। হয়নি মরণে রাখিতে সন্তানে মাতঙ্গে মেতেছে আর সমরঙ্গে। তাতই তাতই তৈ প্রেমী প্রেমী দম দম, তাতই তাতই তৈ প্রেমী দম দম। ভূত পিশাচ নাচে যোগিনী সঙ্গে, ভূত পিশাচ নাচে যোগিনী সঙ্গে। হয়নি মরণে রাখিতে সন্তানে মাতঙ্গে মেতেছে আজ সমরঙ্গে। এই এদের তিনজনকে একটু পড়িয়ে দিন, এরাই ভবিষ্যতের। সায়না, সৌরেশ, কিছুক্ষণ পর নার্স এসে জানাচ্ছে দিদি ওদের নাকি টাকা পয়সার সমস্যা নেই। আচ্ছা আগে বলবে না, তা না ভালো মানুষ সেজে বেরিয়ে চলে গেল। তাহলে সলিউশনটা কি হলো? তুমি টাকা দিলে তাই তো? অগত্যা। কিন্তু অনন্যা, তুমি এভাবে কতদিন কতজনকে সাপোর্ট করবে? এভাবে চলতে পারে না, আর চলা উচিত নয়। দেখুন ডক্টর ভৌমিক, চলতে যে পারে না সেটা তো আমিও জানি, কিন্তু কি করবো বলুন তো? দিনের পর দিন চোখের সামনে একটা পেশেন্টের কন্ডিশন ডিটোরিয়েট করবে, আর আমি তাকিয়ে তাকিয়ে দেখবো। রিয়েলি উই আর হেল্পলেস। এত বড় একটা হসপিটাল, অথচ স্টোরে দেখুন বেশিরভাগ সময় প্রয়োজনীয় ওষুধের স্টক থাকে না। হসপিটাল সুপার কবে মোড়ে চলে বসবে কে জানে। গত 3 মাস ধরে ডাক্তারদের একই অভিযোগ, ওনাকে বলা হয়েছে। অথচ সুপার হচ্ছেন জেন্টলম্যান, তার একটাই কথা দেখছি। আচ্ছা এভাবে কতদিন চলবে বলতে পারেন? কি গো মা, কাগজ মাটিতে ফেলে রেখেছিলে, খুব আকাশ দেখতে ইচ্ছে করছিল বুঝি? কি হলো, কি ভাবছো বলবে না? পাটালি গুড় আনবি কইছিলি, আনস নাই? পাটালি গুড়? এই ভাদ্র মাসে পাটালি গুড় কোথায় পাবো?
শীত করুক, তখন গুড় এনে দেবো। তখন তোমার যত খুশি পাটালি গুড় খাবে। আমি পায়েস খাবো, গুড় আনবি। ঠিক আছে, রমাকে বলবো কালকে তোমাকে পায়েস করে দিতে। কি দিয়ে খাবে? রুটি না লুচি করতে বলবো? আমার তো ক্ষুধা লাগছে, খাইতে দে। সে কি, এখন সবে 7টা বাজে, একটু পরে খেও। এখন খেলে রাতে কিন্তু আবার খিদে পেয়ে যাবে। তার চেয়ে এসো তো দুজন মিলে একটু গল্প করি। সারাদিনে কাজের যা চাপ, তাতে তোমার কাছে বসে তো কথা বলার সময়ই পাই না। তুই এখন গান করস না? আর গান? তোমার বুঝি এখন গান শুনতে ইচ্ছে করছে? কেডাই যেন দরজা খটখটায়। কেউ নেই, তুমি ভুল শুনেছো। এই রমা, দেখ তো কেউ ডাকছে কিনা। দেখছি কেউ নেই, তুমি ভুল শুনেছো। চলো চলো, বসো, এখানে বসো। তোর বিয়া হইছে? জামাই কই? জামাই কোথা থেকে আসবে? আমার কি বিয়ে হয়েছে? এইসব বাজে কথা বাদ দাও তো। জানো মা, আজকে না হসপিটালে একটা অদ্ভুত কাণ্ড ঘটেছে। শুধু আমি না, সবাই অবাক হয়ে গেছে। আমার তো ক্ষুধা লাগছে, খাইতে দে। মা, মা আমার দিকে তাকাও। কি গো, তাকাও আমার দিকে। এই তো গুড গার্ল। আচ্ছা মা, মা তুমি পিয়ারি বেগম নামে কাউকে চেনো? হ্যাঁ মা, মা চেনো পিয়ারি বেগমকে? মা, মা একটু চেষ্টা করো না মনে করতে। পিয়ারি বেগম, একটু চেষ্টা করো মা। ও মা, মা কি নাম শুনেছো? পিয়ারি বেগম মনে পড়ছে? তোর বাপে ফোন করছিল, কখন আইবো? বাবা, বাবা তো 3 বছর আগেই আমাদের ছেড়ে চলে গেছে। তুমি কি জানলায় দাঁড়িয়ে হাজার তারার ভিড়ে বাবাকে খুঁজছিলে? বাবার জন্য খুব মন খারাপ করে, তাই না? কি গো মা, কি ভাবছো বলবে না? বলো না মা। ও মা, মা তুমি কি চিন্তা করছো মা? কিছু কি মনে করার চেষ্টা করছো? বাজা মাইয়া কোনো কামে লাগে না। বাচ্চা নাই, একটাও বাচ্চা নাই। খালি খালি শাওরির খিদমত কাটা, পান্তিকা চুল সরণের উপায় নাই। গালি 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 গালি। তুমি কি বলছো মা? কার কথা বলছো আমি কিচ্ছু বুঝতে পারছি না। মা, মা তুমি কার কথা বলছো মা? একটা অন্তত নাম বলো। হ্যাঁ বলো, হ্যাঁ বলো না মা। ছিঁড়ে যাচ্ছে, আমি সত্যি আর পারছি না। আমাদের লাইট করেছে বাবা, লাইট করেছে বারণ করেছিলাম, আমি বাবাকে পই পই করে বারণ করেছিলাম, বলেছিলাম যেও না, একা যেও না। শুনলো আমার কথা? বললো না সদানন্দ, বাড়িটা বিক্রির একটা ব্যবস্থা করতেই হবে। সেই ইচ্ছে তো পূরণ হলোই না, উল্টে ঘরের মধ্যে মুড়ে পড়ে রইল 7 দিন। খবর যখন পেলাম লাশ তো পচে গোবর, অ্যাজ গুড অ্যাজ ফার্টিলাইজার। না কলাবতী, তালাটা করে কোনো কাজেই লাগবে না, বুঝলে? লাগবে তোমার মুখ বন্ধ করার কাজে। বাড়িতে কেউ আসেন নাকি? বাড়িতে কেউ আসেন? এনিবডি ইনসাইড? বলি ঘর মে কোই হ্যায়? ঘরে কেউ থাকলে দয়া করে একটু সাড়া দিবেন স্যার। বলি ঘর মে কেউ হ্যায়? দেখছেন
দেখেন মানুষ একটু জানোয়ার হয়ে গেছে, মানুষের ডাকে মানুষ আজকাল আর সাড়া দেয় না, কিন্তু আমার যে এখন ডাক দিছে সাড়া না দিয়ে আমি এখন থাকি কেমনে? এইদিকে চোখের সামনে অত বড় একটা প্রস্রাবখানা, কিন্তু উইদাউট পারমিশনে আমি যাই কেমনে? বলি ঘরে কেউ থাকলে দয়া করে একটু সাড়া দিবেন স্যার। আগে পুলিশ বাইরে আছে, হেড কনস্টেবল ফ্রম সুবুদ্দিপুর পুলিশ ফাঁড়ি, ভগীরথ চাকলাদার। আমি বসের লেগে আসলে স্যার আমার কাম কান খারায় খারায় হয়ে যাবো গিয়া। দ্য ম্যাটার ইজ ভেরি আর্জেন্ট স্যার। বেশ তো, বাইরে থেকে এলেন, বসুন, ডাব ডাব খান, তারপর না হয়। করতেছি না, আমি ভোগে বিশ্বাস করি না, আমি এখন এই ত্যাগে বিশ্বাস করি। ও তো জান না, হয়তো ওইদিকে দেখছি পুলিশের লোক তো, এই তো ঢুকে ফেলেছি। লুকোচুরির এই যে খেলা, প্রাণে যত দেয়া নেয়া পূর্ণ হবে না জীবন খাতার প্রতি পাতায় যত মেরে গেলি কেন? এমন এমন লোক দেয় না, বুক কাঁপিয়ে দেয়। বুক কাঁপে কাঁপো, হাত যেন না কাঁপে। মক্ষম বেশ এনেছে মহাদেব মার্কা, কোথায়? এই মিনারেল ওয়াটারে মিশিয়ে নিয়ে এসছি, তুই হুইস্কির সঙ্গে মিশিয়ে দিয়ে দিবি, কেউ কিচ্ছু বুঝতে পারবে না। এই নে, টেবিলটা নিয়ে এসে সব কিছু সাজিয়ে গুছিয়ে বস, আমি গাটা ধুয়ে চলে আসছি। দেরি করিস না বেশি। নে। আবদানি? আমি আবদানি না তুমি আবদানি? ছলনা করে কেন জড়ালে আমায়? এই সুবুদ্ধপুরে ছিল ওর মামার বাড়ি, ওকে জন্ম দিতে এসে ওর মা এই সুবুদ্ধপুরে মারা যায়। ওর জন্মের 2 মাস আগে ওর বাবা মারা গিয়েছিল, কাজেই জন্মেই অনাথ হয়ে পড়ে। টাকা পয়সার অভাব ওদের ছিল না, শুধুমাত্র অনাথ হওয়ার কষ্ট থেকেই অনাথ আশ্রম করবে বলে ওই বাড়িটা কিনে নিতে চেয়েছিল রে মা। তাহলে কেন বোকার মতো বারবার বলতো বাবা? এই বাড়ির সবচেয়ে মূল্যবান বস্তুটা কোথায় আছে ও জানে, ও জিতে নেবে। তোকে জিতে নিতে চেয়েছিল রে মা, সে কথাটাও মুখ ফুটে বলতে পারেনি, এই ডায়েরিতে লিখে রেখে দিয়ে গেছে। বাবা, এমনকি কোনো ওষুধ নেই যা দিয়ে ওকে ফিরিয়ে আনা যায়? বাবা গো, ওই 20 লাখ টাকা দিলেও হবে না? 20টা টাকা দিলে মানুষকে মেরে ফেলার জন্য বিষ কিনতে পাওয়া যায়, কিন্তু 20 লক্ষ টাকা দিলেও প্রাণ ফিরে পাওয়ার কোনো ওষুধ পাওয়া যায় না রে মা। আমি পাপি, মা পাপি, তোর জীবনের সুখটাকে আমি বিষ দিয়ে মেরে ফেলেছি। মেরে ফেল, আমাকে মেরে ফেল, আমি তোর জীবনে একটা অসুখ, একটা ব্যাধি, আমাকে বাঁচিয়ে রেখে কোনো লাভ নেই। একটা ভালো মানুষ তো আমাদের ছেড়ে চলেই গেল বাবা। এখন যদি তুমিও চলে যাও, আমাকে কে দেখবে? কাকা বাবু, তুমি তুমি ঠিক আছো? তুমি মানে এখন কোনো কষ্ট হচ্ছে না তো তোমার? না, এখন ঠিক আছে, বেশ খানিকটা বমি হলো, এখন ভালো লাগছে। খুব ভয় পাইয়ে দিয়েছিলে আমায়, আর কখনো তুমি এইসব ছবে না। কিন্তু এরকম কেন হলো কাকা বাবু? সামান্য মদ খেয়ে আমি জ্ঞান হারিয়ে ফেললাম। এই মিনারেল ওয়াটারটা ভেজাল ছিল, ঠকিয়েছে, ডাহা ঠকিয়েছে আমাকে, কিন্তু ঠকার মধ্যে যে একটু আনন্দ আছে আমি আগে কখনো বুঝিনি বাবা। আমার এই অসুখটা না হলে আমিও বুঝতে পারতাম না সুখ কাকে বলে।
তো মুখই দেখা যাচ্ছে না।